আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের মূল্য তার যোগ্যতা দিয়ে নয়, বরং তার পোশাক ও কাজের দ্বারা নির্ধারিত হয়। যদি আপনি স্যুট বুটে থাকেন তবে আপনি স্যার, আর যদি আপনার হাতে ঝাড়ু থাকে তবে আপনি অদৃশ্য অথবা কেবল উপহাসের পাত্র। কিন্তু কি হবে যদি সেই ঝাড়ু ধরা হাতগুলো নীরবে এমন এক ইতিহাস রচনা করে যা শুনে পুরো শহর হতবাক হয়ে যায়? ক্যামেরা রবির দিকে ফোকাস করে। বয়স প্রায় ৩০ বছর, কিন্তু রোদে পুড়ে তার মুখ বয়সের চেয়ে বেশি দেখায়। সে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইউনিফর্ম পরে রাস্তার পাশে নর্দমা পরিষ্কার করছে। ঘামে ভেজা শরীর। পাশ দিয়ে যাওয়া 2 কলেজ ছাত্র তাকে দেখে নাক কুঁচকে, আরে দেখ, পড়াশুনো না করলে এই হাল হয়। মা ঠিকই বলেন, পড়াশুনো না করলে ঝাড়ুই লাগাতে হবে। রবি তাদের কথা শোনে, কিন্তু তার মুখে কোনো বিরক্তির চিহ্ন নেই। সে শুধু এক মুহূর্তের জন্য থামে, তার গভীর শান্ত চোখ দিয়ে তাদের দিকে তাকায় এবং আবার কাজে লেগে যায়। তার মুখে এক অদ্ভুত স্থিরতা, যেন এই কথাগুলো তাকে প্রভাবিত করে না। এই হলো রবি, মানুষের কাছে কেবল একজন ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী। কিন্তু রবির কাছে একটি গোপন রহস্য ছিল, এমন এক রহস্য যা তার এই নোংরা পোশাকের নিচে খুব গভীরে লুকিয়েছিল। সন্ধ্যা, রবি একটি ছোট ভাঙাচোরা বাড়িতে প্রবেশ করে। সে ক্লান্ত। তার স্ত্রী মীরা রান্নাঘরে বাসনপত্র ঠুকছে। সে খারাপ নয়, কিন্তু সমাজের কটূক্তি তাকে খিটখিটে করে তুলেছে। রবি মৃদু স্বরে বলে, মীরা, জল পাবে? মীরা জলের গ্লাস জোরে টেবিলের ওপর রাখে। মীরা রাগ ও হতাশায়। আজ আবার বাঁশি ফোন করেছিলেন, জিজ্ঞাসা করছিলেন জামাইবাবু কি এখনও সেই কাজই করছেন? তার মেয়ের স্বামী তো ব্যাংকে ম্যানেজার হয়ে গেছে। আমার লজ্জা লাগে রবি, যখন কেউ জিজ্ঞাসা করে আমার স্বামী কি করেন। রবি জল পান করে এবং চুপ থাকে। এই নীরবতা মীরাকে আরও বিদ্ধ করে। মীরা, কিছু বলো না কেন? সারা জীবন কি আমাকে এই অপমান সহ্য করতে হবে? তুমি তো বলতে তুমি কিছু বড় করবে, এটাই কি তোমার বড় কাজ? রবি মীরার দিকে তাকায়। তার চোখে দুঃখ আছে, কিন্তু অনুশোচনা নেই। রবি, মীরা, কোনো কাজ ছোট বা বড় হয় না, আর সময় সবারই বদলায়। শুধু একটু বিশ্বাস রাখো। মীরা কাঁদতে কাঁদতে, বিশ্বাস? 5 বছর ধরে বিশ্বাসিত করছি, এখন তো প্রতিবেশীদের চোখও তীরের মতো লাগে। মীরা মুখ ঘুরিয়ে ঘর থেকে চলে যায়। রবি একটি দীর্ঘশ্বাস ফেলে এবং তার পুরনো ছেঁড়া ব্যাগ থেকে কিছু মোটা বই বের করে। সপ্তাহ কেটে যায়, পরিবেশ উত্তেজনাপূর্ণ থাকে। এখন রবির আচরণে কিছু পরিবর্তন আসতে শুরু করে, যা মীরাকে বিরক্ত করে। মীরা নিঃশব্দে যায়। সে দেখে যে রবি রান্নাঘরের কোণে, যেখানে চুলা রাখা আছে, সেখানে একটি ছোট মোমবাতি জ্বালিয়ে বসে আছে। তার সামনে অসংখ্য বই খোলা এবং সে পাগলের মতো নোট তৈরি করছে। সে তার ঘুম ভুলে পড়াশোনায় মগ্ন। মীরা মনে মনে ভাবে, এই এত রাতে কি পড়ছে? পরিচ্ছন্নতার চাকরির জন্য এত পড়াশোনার দরকার হয় না। আর এই বইগুলো, এগুলো তো খুব দামি মনে হচ্ছে। দৃশ্য বদলায়। একদিন রবি দুপুরে তাড়াতাড়ি বাড়ি আসে, কাপড় বদলায়, সাধারণ শার্ট প্যান্ট পরে চুপচাপ বেরিয়ে যায়। মীরা তার পিছু নেয়। সে দেখে যে রবি শহরের সবচেয়ে বড় লাইব্রেরিতে যায়। মীরা দূর থেকে দেখে। সে কারো সাথে কথা বলে না, শুধু এক কোণে বসে ঘন্টার পর ঘন্টা পড়তে থাকে। মীরার সন্দেহ হতে শুরু করে। তার মনে হয় রবি তার কাছ থেকে খুব বড় কিছু লুকাচ্ছে। সে কি কোনো খারাপ সঙ্গে পড়েছে? সে কি জুয়া খেলে, নাকি তার অন্য কারো সাথে সম্পর্ক আছে? কারণ একজন পরিচ্ছন্নতা কর্মীর বইয়ের সাথে কি সম্পর্ক? এক রাতে মীরা রবির ব্যাগ পরীক্ষা করে। সেখানে সে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি এবং হিস্ট্রির বই পায়, সাথে কিছু ফর্ম যেখানে ইউপিএসসি বা পিসিএস লেখা আছে। মীরা অবাক ও বিভ্রান্ত। সিভিল সার্ভিস, এটা রবি কিভাবে করতে পারে? সে কি পাগল হয়ে গেছে? মানুষ ঠিকই বলে, নিজের যোগ্যতার চেয়ে বড় স্বপ্ন দেখা উচিত নয়। যদি সে ব্যর্থ হয় তবে আমরা কোথাও থাকব না, এমনিতেই আমরা বরবাদ। সে আরও ঋণ নেবে। সে ভয় ও রাগে বইগুলো ফিরিয়ে রাখে। সে রবিকে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু তার মনে ঘৃণা আরও বেড়ে যায় যে রবি পরিবারের চিন্তা না করে অসম্ভব স্বপ্নের পেছনে ছুটছে। দৃশ্য বদলায়। কাকতালীয়ভাবে রবির ডিউটি সেই মোড়ে পরিচ্ছন্নতা ব্যবস্থা দেখার জন্য পড়ে। সে ঝাড়ু লাগাচ্ছে, তখনই মীরা সেখান দিয়ে যাচ্ছিল। তার সাথে তার সেই মাসি এবং তাদের ম্যানেজার জামাই। মাসির নজর রবির ওপর পড়ে। মাসি জোরে, যাতে সবাই শুনতে পায়, আরে মীরা, দেখ, ওটা তোর স্বামীই তো। রাম রাম, আজ এত বড় অনুষ্ঠানেও সে আবর্জনা তুলছে। অন্তত আজ তো ছুটি নিতে পারত। দেখ আমার জামাইকে, দেখ স্যুট পরে কত মানাচ্ছে।
আশেপাশের লোকজন হাসতে শুরু করে। মীরার মাথা লজ্জায় নত হয়ে যায়, তার চোখে জল এসে যায়, সে আর সহ্য করতে পারে না। মীরা দৌড়ে রবির কাছে যায় এবং তার হাত ধরে ঝাড়ু কেড়ে নেয়। মীরা চিৎকার করে কাঁদতে কাঁদতে, থামো রবি, থামো, এসব করো না, আমাকে মেরে ফেলো, কিন্তু এভাবে রোজ রোজ মেরো না। কেন করছো এসব? মানুষ হাসছে আমার উপর, আমার পরিবারের উপর। ভিড় জমে যায়। রবি শান্ত দাঁড়িয়ে আছে, তার ইউনিফর্ম ধুলোয় মাখা। সে মীরার অশ্রু দেখে এবং প্রথমবারের মতো তার চোখে এক অদ্ভুত দৃঢ় সংকল্প দেখা যায়। তখনই পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে আসে। লাল বাতিওয়ালা গাড়ি থামে। শহরের বড় কর্মকর্তারা নামেন। ফুলের মালা আনা হয়। নতুন এসডিএমকে স্বাগত জানাতে হবে। শহরের মেয়র মাইকে বলেন, আজ আমাদের শহরের জন্য অত্যন্ত গর্বের দিন। এই বছরের প্রাদেশিক সিভিল সার্ভিস পরীক্ষায় আমাদেরই শহরের এক সন্তান কপ করেছে এবং তিনি আজ আমাদের মাঝে এসডিএম হিসেবে যোগদান করছেন। আমরা স্বাগত জানাই শ্রী রবি কুমারজিকে। ভিড় স্তব্ধ হয়ে যায়। মাসির মুখ খোলা থেকে যায়। মীরা হতভাগ হয়ে রবিকে দেখে। রবি তার ধুলোমাখা ইউনিফর্মেই শান্ত পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে যায়। পুলিশ সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্য, আরে ওহ, কোথায় যাচ্ছিস, সরে যা। তখনই গাড়ি থেকে নামা সিনিয়র ডিএম সাহেব দৌড়ে আসেন এবং রবিকে স্যালিউট করেন। ডিএম, স্বাগত রবিজি, আপনি সত্যি ইতিহাস রচনা করেছেন। পুরো পরিবেশ বদলে যায়। মানুষ তাদের চোখকে বিশ্বাস করতে পারছে না। সেই ঝাড়ুওয়ালা এখন শহরের সবচেয়ে বড় কর্মকর্তা হয়ে উঠেছে। ভিড় চুপ। মাসি এবং তার জামাই ভিড়ে লুকানোর চেষ্টা করছে। মীরা মঞ্চের নিচে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রবি মাইকে খুব শান্ত এবং মাটির সাথে যুক্ত কণ্ঠে, ধন্যবাদ। আজ আপনারা সবাই আমাকে ফুলের মালা পরাচ্ছেন, কারণ আমার পথ বদলে গেছে। কিন্তু আমি আপনাদের সবার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। গতকাল পর্যন্ত যখন আমি এই রাস্তায় ঝাড়ু লাগাচ্ছিলাম, তখন কি আমি মানুষ ছিলাম না? গতকাল পর্যন্ত কি আমার কোনো সম্মান ছিল না? নীরবতা নেমে আসে। রবি, আমি এই পরীক্ষা এই জন্য পাশ করিনি যে আমাকে লাল বাতি চাই বা আমাকে ক্ষমতা চাই। আমি এই পরীক্ষা এই জন্য পাশ করেছি যাতে আমি প্রমাণ করতে পারি যে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলেও বা নিজেও একজন পরিচ্ছন্নতা কর্মীও সিস্টেমের অংশ হয়ে তাকে আরও ভালো করতে পারে। রবি মঞ্চ থেকে নেমে আসে। সে সরাসরি মাসি এবং তার জামাইয়ের কাছে যায়। মাসি থরথর করে কাঁপছে। রবি ঝুঁকে মাসির পায়ে হাত দিয়ে প্রণাম করে। মাসিজি, আশীর্বাদ দিন। আপনার জামাই ম্যানেজার, খুব ভালো কথা। আমি এখন এসডিএম, কিন্তু আমরা দুজনেই সমাজের সেবক, কেউ উপরে বা নিচে নয়। মাসি লজ্জায় পানি পানি হয়ে যায়। রবি আবার সেই জায়গায় যায় যেখানে তার ইউনিফর্ম এবং ঝাড়ু পড়েছিল। সে তার এসডিএমের চেয়ারে বসার পরিবর্তে তার ধুলোমাখা ইউনিফর্মটি তোলে এবং তাকে চুম্বন করে। এই ইউনিফর্ম আমাকে শিখিয়েছে যে সততা কী। চেয়ারে বসে আমি এটা কখনো ভুলব না যে বাস্তব পরিস্থিতি কী। সন্ধ্যা। রবি এবং মীরা তাদের ছোট বাড়িতে আছে। রবি এখন সরকারি বাংলোতে যেতে পারে, কিন্তু সে এখনও সেই বাড়িতেই বসে আছে। মীরা এক কোণে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। এগুলো অনুশোচনার অশ্রু। রবি তার কাছে যায় এবং তার কাঁধে হাত রাখে। মীরা চমকে তাকে দেখে এবং সরাসরি তার পায়ে পড়ে যায়। আমাকে ক্ষমা করে দাও রবি, আমি খুব খারাপ স্ত্রী। আমি কখনো তোমার উপর বিশ্বাস করিনি। আমি সবসময় তোমাকে কটূক্তি করেছি। আমার নিজের চিন্তাভাবনার উপর লজ্জা হয়। রবি তাকে তোলে এবং জড়িয়ে ধরে। না মীরা, তুমি খারাপ নও, এই সমাজ খারাপ যা তোমাকে এমন ভাবতে বাধ্য করত। তুমি নীরব থেকে অপমান সহ্য করেছ। আমার সংগ্রাম তো বইয়ের সাথে ছিল, তোমার সংগ্রাম তো আপনজনদের কটূক্তির সাথে ছিল। এই জয় তোমারও। রবি এসডিএম হয়ে গেল, কিন্তু সে রবিই রইল। সে প্রমাণ করে দিল যে উচ্চ পদে পৌঁছানোর জন্য উচ্চ জাতি বা অনেক টাকার দরকার হয় না, শুধু উচ্চ উদ্দেশ্য এবং কঠোর পরিশ্রমের দরকার হয়। সমাজ আপনাকে আপনার কাজ দিয়ে বিচার করবে, কিন্তু আপনাকে নিজেকে আপনার উদ্দেশ্য দিয়ে পরীক্ষা করতে হবে। কারণ মনে রাখবেন, মানুষের পরিচয় তার হাতে ধরা ঝাড়ু দিয়ে হয় না, বরং তার বুকে লালিত স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের ইস্পাত কঠিন সংকল্প দিয়ে হয়।